আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ডিপ্লোমা টিউটর থেকে আমি নোমান। তো তোমরা দেখতেছো এস্টিমেটিং অ্যান্ড কস্টিং ওয়ানের নবম অধ্যায়। দেখতে দেখতে তোমাদের এই বইটা কিভাবে শেষ হয়ে গেল বোঝাই গেল না, তাই না? তো তোমাদের এই নবম অধ্যায়টা শেষ করলেই কিন্তু তোমাদের চতুর্থ পর্বের এস্টিমেটিং শেষ। আবারও সেই সপ্তম পর্বে গিয়ে তোমরা পাবা হচ্ছে এস্টিমেটিং অ্যান্ড কস্টিং 2। তো এস্টিমেটিং অ্যান্ড কস্টিংয়ের সব শেষে যেটা মেইন কাজ সেটা হচ্ছে কস্টিং। যেটা এস্টিমেট আমরা এতদিন করছি, এখন লাস্টে আসছে হচ্ছে কস্টিং। কস্টিং মানে খরচ। তো এটা ওই অধ্যায়টা মূলত হচ্ছে দর বিশ্লেষণের। নবম অধ্যায়টা কিসের? দর বিশ্লেষণের। দর বিশ্লেষণ কি? একটা কাজ করতে গেলে তোমার কি পরিমাণ খরচ হবে, কি পরিমাণ মিস্ত্রি লাগবে, কি পরিমাণ মালামাল লাগবে, তো এই যে যাবতীয় ব্যাপার স্যাপার যেইগুলো, সেইগুলো হচ্ছে এই দর বিশ্লেষণের একটা অংশ। এখন এই 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 ক্লাসটা কন্টিনিউ করার আগে তোমার মাথার মধ্যে কয়েকটা কথা খাতায় রাখা লাগবে। এক নাম্বার কথা হচ্ছে, এই ম্যাথের অ্যান্সার যে পুরো বাংলাদেশের সব স্টুডেন্টের একটাই হওয়া লাগবে, এটা ম্যান্ডেটরি না। এবং এটা নর্মাল হবে কোনটা জানো? যে এক একজনের অ্যান্সার এক এক রকম হবে। যদি এইরকম হয় তাহলে সেটাই নর্মাল। এবং দুই নাম্বার কথা হচ্ছে, এই ম্যাথটা অ্যান্সার দেখে মানে তোমার অ্যান্সার কত বের হলো, কত টাকা তোমার মান বের হয়েছে, এটা দেখে কখনো খাতা কাটা হবে না। দুই নাম্বার কথা। আর তিন নাম্বার কথা হচ্ছে, বাংলাদেশের তুমি এক প্রান্ত থেকে আরেক প্রান্তে গেলে মালামালের দাম কমবে অথবা বাড়বে, এরকম হবে না? এরকম হবে। তার মানে মালামালের দাম কিন্তু ফিক্স না। তিন নাম্বার কথা গেল। এবার চার নাম্বার কথা যেটা, সেটা হচ্ছে এই অধ্যায়ের ক্ষেত্রে যে তোমার শ্রমের ব্যাপার স্যাপারটা আছে, এই শ্রমের মানটা যদিও বইয়ের শুরুতে ফিক্স একটা মান দেওয়া আছে, কিন্তু ম্যাথ করতে গিয়ে দেখবা যে আবার অন্য একটা মানে মান দিয়ে ম্যাথ করছে, এরকম দেওয়া আছে না? তো এই যে ফিক্স মান, এটা কিন্তু একদম একদম যে ওটা একদম নির্ধারিত এমন না। কোনো কোনো কাজের ক্ষেত্রে একটু লোকজন বেশি লাগতেই পারে, কোনো ক্ষেত্রে লোক কম লাগতেই পারে, তাই না? তো এই জন্য 5 নাম্বার যে কথা, সেটা হচ্ছে এই অধ্যায়ের ক্ষেত্রে তোমাকে সব থেকে বেশি গুরুত্ব যেখানে দিতে হবে, সেটা হচ্ছে তুমি কি কি ধাপে কাজটা করতেছো। এই যে এখানে ধাপগুলো দেখতেছো না, তুমি যদি একটা ছক আঁকায়া এই 7টা ধাপ সুন্দরভাবে লিখতে পারো, তাহলে তুমি ম্যাথের ক্ষেত্রে যদি পরীক্ষাতে আসে ফুল মার্ক পাবা। তাহলে প্রথম যে 4টা, সে 4টা কিন্তু কারোর সাথে কারো মিলবে না। প্রথম 4টা কারোর সাথে কারো না মিললেও কোনো সমস্যা নাই। কিন্তু তোমরা আমাদের যারা ভিডিওটা দেখবা তাদের জন্য আমি অবশ্যই একটা স্ট্যান্ডার্ড মান দিয়ে দিব। সেই স্ট্যান্ডার্ড মান দিয়ে করলে তোমাদের মধ্যে হয়তো মিলবে, তো যারা আমাদের ভিডিওটা দেখো, ঠিক আছে? তো যারা এই যে 7টার মধ্যে দেখো, প্রথমে কি আছে? মাল সামগ্রী। এই মাল সামগ্রী, তুমি যেই কাজ করবা কাজের উপর ভিত্তি করে মাল সামগ্রী চেঞ্জ হবে। যেমন আমাদের সবথেকে গুরুত্বপূর্ণ 2টা কাজ, একটা হচ্ছে 10 মিটার কিউব গাঁথনির কাজে দর বিশ্লেষণ, আর একটা হচ্ছে 10 মিটার কিউব সিমেন্ট কংক্রিট কাজে দর বিশ্লেষণ। তো আমরা এখানে মালামাল যখন বের করব বা মালামাল সামগ্রী যখন বের করব, তখন কাজের উপর ভিত্তি করে চেঞ্জ হবে, সেটা সমস্যা নাই। আচ্ছা, এরপরে কি আছে? শ্রম। এই শ্রমটাতে একটু ঝামেলা। শ্রমটাতে ঝামেলা কি? তুমি যখন হকের বই দেখবা সেটাতে দেখবা ম্যাথ করছে এক রকমে, টেকনিক্যালের বই যখন দেখবা সেখানে দেখবা আরেক রকমের ম্যাথ করছে। এখন বলবো ভাই সঠিক কোনটা ভুল কোনটা? তাহলে আমি যদি অ্যান্সার দিই তাহলে আমি বলবো দুইটাই সঠিক, ঠিক আছে? কারণ এই অধ্যায়ের ক্ষেত্রে কোনো ভুল নাই। ভুল নাই বলতে কি, তুমি নর্মাল মানে স্বাভাবিক যে মানগুলো আছে সেটা যদি আশেপাশে নাও তাহলে ঠিক। এখন আমি বললাম যে ভুল নাই, তুমি একজনের জায়গায় 20 জন নিয়ে রাখছো, তাহলে কিন্তু হবে না, বুঝছো? মানে আশেপাশে হবে। তোর একজন লাগতেছে সেই জায়গায় 2 জন, 2 জন লাগতেছে সেই জায়গায় একজন, মানে এরকম করে আর কি চেঞ্জ করা যাবে। যাই এই অধ্যায়ের ক্ষেত্রে, বোঝা গেছে? এই জন্য দেখবা বিভিন্ন বইয়ে বিভিন্নভাবে ম্যাথ সলভ করা আছে, এবং বইয়ের শুরুতে যেই নিয়ম দিয়ে রাখছে ম্যাথ করার সময় আবার সেই নিয়ম ফলো করে নাই। বোঝা গেছে? তো ওটা কোনো ম্যাটার করে না। আমি তোমাদেরকে একটা স্ট্যান্ডার্ড মান দিয়ে দিব, যেই ম্যাথই আসুক না কেন শুধু ওই মানগুলো বসাইতে তোমরা ম্যাথ করবা, তাহলে ইনশাল্লাহ ফুল মার্কই পাবা, কোনো সমস্যা হবে না। এটার ক্ষেত্রে মার্ক কাটে না তেমন। আচ্ছা, শ্রম গেল। এরপরে বিবিধ টুলস। বিবিধ টুলস কি? ধরো কাজ করতে গিয়ে বিভিন্ন রকমের টুলস যদি লাগে, সরঞ্জামাদি লাগে, সেটার জন্য 200 টাকার টুলস ধরবা, সব যেটাই আসুক 200 টাকা লামসাম। যদিও এটা এখন বেশি লাগে, কিন্তু ধরে নিলা নেবা স্ট্যান্ডার্ড কত? 200। বইয়ের মধ্যে 200 করা আছে, আমরা 200 এখানে ধরছি, কোনো সমস্যা নাই। এখন কথা হচ্ছে ভাইয়া লামসাম মানে কি? দেখো, লামসামটা হচ্ছে এই 200 টাকা লাগতেও পারে, নাও লাগতে পারে, কিন্তু আমাদেরকে 200 টাকা ধরে নিতে হবে যে হয়তো লাগবে 200 টাকা, কিন্তু 200 টাকার বেশি লাগবে না। মানে যদি সর্বোচ্চ সীমা হয় সেটা 200, 200-র মধ্যে কাভার হয়ে যাবে, 200-র বেশি লাগবে না। বোঝা গেছে? এই জন্য এটাকে বলা হয় হচ্ছে লামসাম। স্ক্যাফোল্ডিং। স্ক্যাফোল্ডিং কি তোমরা জানো? 1.5 মিটার উপরে ওঠার পরে, গাঁথনি ওঠার পরে কিন্তু আর একজন নর্মাল মানুষ কি আর তার হাত দিয়ে গাঁথনি করতে পারবে?
পারবে না কিন্তু। তো সেই ক্ষেত্রে কী করা হয়, একটা অস্থায়ী মাচা তৈরি করা হয়। সেই মাচা তোমরা কনস্ট্রাকশন প্রসেস 2 যারা পড়ছো অলরেডি পড়েই ফেলছো, যারা বলতে সবাই পড়ছো, তো তারা কিন্তু এই স্ক্যাফোল্ডিং মানে জানো স্ক্যাফোল্ডিংটা কি। ওই অস্থায়ী মাচার উপর উঠে আবার গাঁথুনির কাজ কন্টিনিউ করা হয়। তো এই স্ক্যাফোল্ডিংয়ের কাজটা গাঁথুনির কাজ হোক, প্লাস্টারের কাজ হোক, কংক্রিটের কাজ হোক, যেটাই হোক, স্ক্যাফোল্ডিংয়ের একটা ধরবা কত, লামসাম 200 টাকা। যদিও স্ক্যাফোল্ডিং 200 টাকা দিয়ে হবে না, কিন্তু স্ট্যান্ডার্ড মান আমরা ধরে নিচ্ছি, এখানে ম্যাথ করা দরকার, আমরা ম্যাথ করে দিচ্ছি। তুমি যদি বর্তমান বাজার মূল্য ধরে ধরে করতে চাও, তাহলে তোমার বর্তমান বাজার যাচাই করতে হবে। তো আমাদের পক্ষে তো বর্তমান বাজার মূল্য যাচাই করে তারপরে আবার পরীক্ষার হলে যেয়ে লেখা, ওটা তো আসলে সম্ভব না। এই জন্য বইয়ের মধ্যে থেকে আমরা কিছু তথ্য নিয়ে সেটা অনুযায়ী একটা স্ট্যান্ডার্ড মান তোমাদের জন্য ফিক্স করছি। সেটা অনুযায়ী তোমরা যে ম্যাথ করবা সেটা ইনশাল্লাহ ঠিক হবে। বোঝা গেছে? আচ্ছা, এরপরে বলছে কি, ঠিকাদার মুনাফা। তো ঠিকাদার মুনাফা কি? নর্মালি কোনো কাজ করতে গেলে ঠিকাদারের হাতে তোমাকে মানে তুমি যদি নিজে তদারকি করতে না পারো বা মালামাল কিনতে না পারো, যেমন রড, বালি, সিমেন্ট, এগুলো যদি তুমি না কেনো, একটা ঠিকাদারের মাধ্যমে যদি কিনে নাও, তাহলে ঠিকাদারকে একটা নির্দিষ্ট পরিমাণ পার্সেন্টেজে লাভ দিতে হয়। এই যে 1 থেকে 4 পর্যন্ত, 1 থেকে 4 পর্যন্ত হচ্ছে তোমার কনস্ট্রাকশন কস্ট, মানে কনস্ট্রাকশনের কাজ করতে তোমার যেই খরচটা হবে সেগুলো কিন্তু এই যে 1 থেকে 4-এর মধ্যেই শেষ। 1 থেকে 4-এর মধ্যেই শেষ। তার মানে এই যে 1 থেকে 4-এর মধ্যে যে টাকাটা আসবে সেটা হচ্ছে কি আমাদের মোট খরচ। মোট খরচ। তো 1 থেকে 4 পর্যন্ত মোট খরচ, এরপরে 3টা আছে। তাহলে ঠিকাদার মুনাফা। ঠিকাদার মুনাফাটা কি? যেটা বললাম যে একটা লাভ, নির্দিষ্ট পরিমাণ লাভ সে নিবে, এই জন্য তাকে 10% আমাকে দিতে হবে। কোন খরচের? মোট খরচের। ধরো তুমি যদি এখানে 1 লক্ষ টাকার কাজ করো, তাহলে 10,000 টাকা দিতে হবে হচ্ছে ঠিকাদার মুনাফা, ঠিকাদারকে দিতে হবে। যদি 10 লক্ষ টাকার কাজ করো, তাহলে 1 লক্ষ টাকা দিতে হবে হচ্ছে ঠিকাদারকে। 100 কোটি টাকার কাজ করলে 10 কোটি টাকা পাবে হচ্ছে ঠিকাদার। আচ্ছা, এরপরে ওভারহেড খরচ। তো ওভারহেড খরচটা কি? ধরো ওভারহেড খরচটা সাইট চলাকালীন সময়ে বা কাজ চলাকালীন সময়ে তুমি মিস্ত্রিদের জন্য বা যে কোনো আদার্স যে খরচগুলো করতেছো, নাস্তার জন্য বা বিভিন্ন কারণে খরচ হয়ে যাচ্ছে, তো এই খরচগুলো একটা নির্দিষ্ট পরিমাণে ধরে নিতে হয়, কারণ এটা খরচ হবেই। একটা সাইট চালাতে গেলে তোমার ওভারহেড একটা খরচ থাকেই। তো এই ওভারহেড খরচের পরিমাণ হচ্ছে 3.5%। এটা কিসের? মোট খরচের। বোঝা গেছে? এরপরে 6 নম্বরে যেটা আছে সেটা হচ্ছে ভ্যাট। তো নর্মালি দুইটা বইয়ে এই ভ্যাটে কিন্তু তোমাদের ঝামেলা হবে। সেটা হচ্ছে দুইটা বইয়ে দুইভাবে করা আছে এবং দুইটা পদ্ধতিতেই করা যায়। তোমার যেটা ইচ্ছা সেটাতে করবা। তবে হকের বইয়েরটা বেশি মানে সঠিক এক মনে হয়, তারপরেও হকের বইয়েরটা একটু জটিল। তো যেহেতু আমরা তোমাদেরকে জটিলের মধ্যে ফেলতে চাচ্ছি না, কারণ শেষ সময় এখন, এবার লাস্ট চ্যাপ্টার, এই লাস্ট চ্যাপ্টার নিয়ে এত জটিলতার মধ্যে ভোগার কারণ সময় নেই আর। এখন তোমাদের যেটা করতে হবে, টেকনিক্যাল বই যেটা করছে সেটা হচ্ছে এই যে ভ্যাট, সেই ভ্যাট 4.5%, এখানে যে মোট খরচ বের হবে সেটার সাথে এই 4.5% গুণ করে দিয়ে যেটা আসবে সেটা এখানে লিখে দিছে। বুঝছো? তো এই জন্য তোমরাও তাই করবা। এই যে ঠিকাদার মুনাফা থেকে শুরু করে ভ্যাট পর্যন্ত, এই 3টা মোট খরচেরই পার্সেন্টেজ। মোট খরচ যদি 1 লক্ষ টাকা হয়, 10%-এ 10,000 টাকা হচ্ছে ঠিকাদার পাবে। তারপর ওভারহেড খরচ হবে 3,500 টাকা, ভ্যাট হবে 4,500 টাকা। বুঝছো? 1 লক্ষ টাকায় যদি তুমি বিবেচনা করো, তাহলে তোমরা এইভাবেই করবা। এটা সহজ নিয়ম। তারপরে আমি তো ম্যাথ করে দেখাবোই তোমাদের, এখন বেসিক জিনিসগুলো আগে বোঝো। তাহলে এই 7টা যদি তোমার ঠিক থাকে, এই 7টা পয়েন্ট যদি তুমি পয়েন্ট বাই পয়েন্ট উল্লেখ করতে পারো, তাহলে তোমার ম্যাথ ঠিক। এখন ওই পাশে তুমি টাকা কী রকম কী করছো ওটা ম্যাটার করে না। বোঝা গেছে? আচ্ছা, এখন তাহলে আমরা দেখি প্রচলিত বাজার দর কী। তো প্রচলিত বাজার দর তো আসলে বর্তমানে তোমরা বিভিন্ন, এটা যেটা প্রথমেই বললাম, বিভিন্ন এলাকায় বিভিন্ন রকম দাম। তুমি এই ইটের দাম ধরো একটা এলাকায়, যে যে এলাকাগুলোতে ইট ভাটা আছে, তা আশেপাশে কিন্তু ইটের দাম খুব কমে তুমি নিয়ে আসতে পারবা, পরিবহন খরচ অল্পের মধ্যে তোমার কাভার হয়ে যাবে। কিন্তু যখন যেসব এলাকার দেখো যে ইট ভাটা আশেপাশে নাই, অনেক দূর থেকে ইট নিয়ে আসতে হচ্ছে, তো দেখে তোমাকে মানে যে কী বলে, পরিবহন কষ্টটা অনেক বেড়ে যাচ্ছে, তাই যাচ্ছে না? তো এই জন্য দেখবা ইটের যে এই খরচটা আছে এটা প্রতি হাজারে হিসাব করা হয়। এক একটা বই এক এক রকম দেওয়া আছে, কোনোটাতে 800 দেওয়া আছে, কোনোটাতে 1000 দেওয়া আছে, কোনোটাতে 1200 দেওয়া আছে। তো বর্তমান বাজার মূল্য যেহেতু অনেক বেশি, তাই না? আর আমরা দর বিশ্লেষণ যখন করতেইছি, তখন বর্তমানের সাথে সামঞ্জস্য রেখেই করব এবং এই মানগুলো ফিক্স। তোমরা সবগুলোর জন্য ফিক্স করে মুখস্থ করে নিবা, যাতে পরীক্ষার মধ্যে যে হেজিটেট হতে না হয় যে বর্তমান বাজার মূল্য কীরকম আছে, আমি কীরকম বসাবো, এইটা যেন তোমাদের মনে না হয়। সেজন্য তোমাদের আমি একটা ফিক্স মূল্য দিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে 1000 যদি ইট হয়, 1000 ইটের দাম 1200 টাকা।
তাহলে তোমরা ধরবা কত, 1000 ইটের দাম 1200 টাকা ধরবা। তো 1000 ইটের দাম 1200 টাকা ধরলা, এটা কিন্তু তোমার এই যে গাঁথনির কাজে লাগবে, তাই না? এখন কংক্রিটের কাজে তুমি এখন জিজ্ঞেস করতে পারো, কংক্রিটের কাজে তো খোয়া আছে, তো খোয়ার পরিমাণটাকে আমরা ইটে কনভার্ট করে আবার টাকাতে নিতে পারি, তাতে সমস্যা নাই। কিন্তু আমরা যদি একটা হিসাব করি যে 1 মিটার কিউবে আমাদের এত টাকার খোয়া লাগে, কেমন হয়? এটাই ভালো হয় না? তো এটাই আমরা করব। দেখো তাহলে সিমেন্টের টাকাটা মূলত বর্তমানে তোমরা 550 টাকা করে ধরবা। 550 থেকে 600 টাকার মধ্যেই যে সিমেন্টগুলো আছে বর্তমান বাজার মূল্য, এটার মধ্যে আপ ডাউন করে। তা বইয়ের মধ্যে দেখবা 450 দেওয়া আছে, তোমরা 450 দিবা না, সবসময় বর্তমানের সাথে একটু সামঞ্জস্য রেখে আমাদেরকে এখানে মানগুলো বসাতে হবে। তাহলে সিমেন্ট প্রতি ব্যাগ, এক ব্যাগ এর দাম হচ্ছে 550 টাকা, এটা তোমরা ধরবা। এরপরে বালিটা মূলত আমরা কিনে থাকি মিটার কিউবে। তো বালির দামও ডিপেন্ড করে হচ্ছে কোনো জায়গায় কীরকম হবে, যেটা বললাম আমি। তো বালির দামটা তোমরা 9000 থেকে 12000 পর্যন্ত ধরতে পারো, 9 অথবা 12, দুইটার মধ্যে একটা ধরতে পারো। 1.5 FM এর বালির দাম বইয়ে লেখা আছে 900 টাকা, 9000 বললাম, 900 টাকা, 900 টাকা থেকে 1200 টাকা, 900 টাকা থেকে 1200 টাকা। তো আমরা এখানে 900 টাকাই ধরে নিই, 900 টাকা, যেহেতু একটা 1200 ধরছি, একই না রেখে আলাদা আলাদাই দেখলাম। তাহলে ইট ধরলাম আমরা কত, 1000 ইটের দাম 1200 টাকা, সিমেন্ট এক ব্যাগ সিমেন্টের দাম 550 টাকা, বালি 1 মিটার কিউব বালির দাম হচ্ছে 900 টাকা। এরপরে খোয়াটাকে আমরা ইটে কনভার্ট না করে 1 মিটার কিউব খোয়ার দাম, এটা তো বালি খোয়া, তাহলে 1 মিটার কিউব খোয়ার দাম আমরা এখানে ধরবো হচ্ছে 300 টাকা। তো এটা কই আছে, এটা রেফারেন্স হচ্ছে আমি দেখলাম হচ্ছে তোমাদের টেকনিক্যাল যে বইটা আছে, টেকনিক্যাল বইয়ের মধ্যে ওখানে মানে ইটে কনভার্ট না করে সরাসরি খোয়াকেই তোমার 1 মিটার কিউব আকারে যেহেতু বের হয় আমাদের, যখন আমরা ইট বালি সিমেন্ট খোয়া বের করি, সেই মিটার কিউবকে 300 দ্বারা গুণ করে দিলেই মোট কত টাকা হয় সেটা বের হয়ে আসবে। বোঝা গেছে? তো এইটা হলো হচ্ছে প্রচলিত বাজার দর। এই 4টা হলেই মোটামুটি পরীক্ষাতে যদি প্রশ্ন আসে তাহলে এই দুটোর মধ্যে একটাই আসবে ইনশাল্লাহ। আরেকটা আছে প্রাইম কোড, ট্যাগ কোড। তো প্রাইম কোড, ট্যাগ কোডের এটা যদি বোঝো তাহলে ওটা এমনি ইজিলি করতে পারবা, তোমরা একবার প্র্যাকটিস করো তাহলে ওটা হয়ে যাবে। ওটার ক্ষেত্রে তোমার রং কিনতে হয় বা হচ্ছে ওখানেও জোগাড়ি লাগে। তো প্রচলিত বাজার দর এগুলো গেল। এখন যেটা সবথেকে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে শ্রম। এই শ্রমের মধ্যে একটু ঝামেলা। কী ঝামেলা? বইয়ের ভিতরে দেওয়া একরকম, ম্যাথ করা আর একরকম, বুঝছো? তো তাহলে আমরা একটা নির্দিষ্ট ধরে নিই যে হেড মিস্ত্রি 10 মিটার কিউবে কাজ করতে গেলে লাগবে হচ্ছে একজন। কয়জন? একজন। এটা কিন্তু বইয়ের মধ্যে দেওয়া আছে, বইয়ের শুরুতে দেখবা চার্ট আছে, সেই চার্টের মধ্যে দেওয়া আছে। কিন্তু ম্যাথ করার সময় আবার ধরছে হচ্ছে 0.5 জন। তো এই জন্য 0.5 জন না দিয়ে এটা ভাঙা একটা মান আমরা 1 যেহেতু দিতে পারি, এবং আমি টেকনিক্যাল বইও দেখলাম সবগুলো ম্যাথ 1 দিয়েই করাইছে, বুঝছো? এই জন্য তোমরা এখানে 1 দিয়েই করবা। আমরা করতেছি কিসের কাজ? গাঁথনির কাজ। এই যে বইয়ের মধ্যে দেওয়া আছে হচ্ছে হেড মিস্ত্রি লাগবে একজন এবং রাজমিস্ত্রি লাগবে 8 জন। রাজমিস্ত্রি লাগবে 8 জন। এরপর দক্ষ যোগালী লাগবে হলো 7 জন। আর শুধু যোগালী লাগবে 7 জন। আর কিউরিংয়ের জন্য যোগালী লাগবে হচ্ছে 1 জন। এটা 7 দিনের জন্য। কিউরিংয়ের যোগালী এটা 7 দিনের জন্য, একজন নিলেই হবে। 7 দিনের জন্য। এখন 7 দিনের জন্য আবার একজন হয় কীভাবে, প্রশ্ন আসে না? তো 7 দিনের জন্য একজন বলতে দেখো, একজন যোগালী কিন্তু সারাদিন যদি কিউরিংই করে, এটা কি করবে? কখনোই করবে না। তো কিউরিং করতে গেলে নর্মালি দেখা যায় দিনে সকালে একবার করলো, বিকালে একবার করলো, এরকম করেই কিন্তু কিউরিংটা করে। বা কিউরিংয়ের অনেকগুলো পদ্ধতি আছে, তোমরা জানো। তো কিউরিংয়ের যেহেতু অনেক পদ্ধতি আছে, তো যখন যেই কিউরিং করা হবে, যেমন ঘের তৈরি করে পানি দিয়ে যারা যদি কিউরিং করে, তাহলে কি ওর সারাদিন ওখানে কাজ করতে হবে? হবে না। 7 দিনে হয়, এই জন্য 7 দিনে একজনকে ধরতে হয়, যে একজনের খরচ দিলেই 7 দিনের কিউরিংটা কভার হয়ে যাবে, বুঝছো? তো এতে গেল কিউরিং। এখন এগুলো দর কীভাবে আমরা ধরবো, বুঝছো? তো বইয়ের মধ্যে যে দরগুলো দেওয়া আছে, সেই দরগুলোই আমরা যদি ধরি, প্রথমে দেখবা যে পিডাব্লিউডির যেই লিস্টটা আছে, তোমাদের 2টা বইয়ে আছে। পিডাব্লিউডি এটা 2019 সালের শিডিউল অনুযায়ী। তো 2019 সাল অনেক আগেই পার হয়ে গেছে।
এখন 2025 সাল, তারপরে এটা আপডেট করেনি। তো আপডেট যেহেতু করেনি, আমরা এখানে যে মানগুলো দেওয়া আছে এটার মধ্যে থেকে স্ট্যান্ডার্ড যে মান সেগুলো আমরা ধরে নিব, বুঝছো? তাহলে এখানে ম্যাথ করার সময় দেখবা তোমাদের এই হেড মিস্ত্রির যে টাকা ধরা হবে সেটা হচ্ছে 800 টাকা। 800 টাকা। রাজমিস্ত্রি কতজন? 8 জন। রাজমিস্ত্রি ধরা হয় হচ্ছে 700 টাকা। এরপরে দক্ষ যোগালী ধরা হবে হচ্ছে 500 টাকা। 500 টাকা। আর শুধু যোগালী 400 টাকা। 400 টাকা। আর কিউরিংয়ের যোগালী 400 টাকা। বোঝা গেছে? এখন সমস্যা কোথায় তোমাদের হতে পারে তোমরা জিজ্ঞেস করবা, বারবার হয়তো আমাকে নক দিবা যে ভাই এখানে বইয়ের মধ্যে ধরা আছে 4 জন, এখানে 4 জন, এখানে 5 জন, এখানে 3 জন, এরকম ধরা থাকবে। ঠিক আছে? তো বইয়ের মধ্যে তুমি চাইলে বইটাও করে দিয়ে আসতে পারো, কোনো সমস্যা নাই। আর যদি এইভাবে করো তাহলে তোমার সাথে মিলবে কোনটা? টেকনিক্যাল বইয়ে দেখবে এইভাবে করা আছে। আবার হকের বইয়ের মধ্যে কিছু কিছু উল্টাপাল্টা করা আছে, যেমন হেড মিস্ত্রি লাগবে 1 জন, দিয়ে রাখছে 0.5 জন। বোঝা গেছে? তো এই জিনিসগুলো নিয়ে কনফিউজ না হয়ে যে কোনো একটা মান বসে দিলেই তোমাদের কভার হয়ে যাবে ইনশাআল্লাহ, কোনো সমস্যা হবে না। এরপরে 10 মিটার কিউব কংক্রিট কাজ। তো 10 মিটার কিউব যখন কংক্রিট কাজ করবা তখন 10 মিটার কিউব কংক্রিট কাজের ক্ষেত্রেও এখানে নিয়ম দেওয়া আছে। 10 মিটার কিউব কংক্রিট কাজের ক্ষেত্রে হেড মিস্ত্রি 1 জন, রাজমিস্ত্রি 10 জন, যোগানী হচ্ছে 15 জন। তাহলে হেড মিস্ত্রি 1 জন। হেড মিস্ত্রি কয়জন? 1 জন। তারপর রাজমিস্ত্রি 10 জন। এখন যোগালী দেওয়া আছে হচ্ছে 15 জন। তো 15 জন যোগালী মূলত এই যে এই তিনটা মিলে, এই তিনটাই তো যোগালী, তাই না? তিনটাকে ভাগ করে দিতে হবে, 7 জন, 7 জন এবং 1 জন। তাহলে 7 জন, 7 জন এবং কিউরিংয়ের জন্য যে যোগালী লাগবে সেটা হচ্ছে 1 জন। বুঝছো? মূল্য সেম, এটার যা দাম এটারও সেই দামই দিয়ে দিবা। 800 টাকা, এদের টাকা হচ্ছে 700 টাকা, এটা পার ডে, প্রতিদিন লাগবে এটা খরচ। তারপরে হচ্ছে 500 টাকা, এটা 400 এবং এইটাও 400 টাকা। বোঝা গেছে? এই যে দরগুলো, এখন আমার মনে হয় তোমাদেরকে যদি আমি ম্যাথ নাও করে দিই তাও তোমরা করতে পারবা, কারণ একটা ফিক্স মান পেয়ে গেলা। এই মান অনুযায়ী তোমরা যদি সবগুলো ম্যাথ করো তাইলেই হবে। এখন সমস্যাটা কোথায়? সেটা হচ্ছে এই যেখানে 10 মিটার কিউব গাঁথনির কাজ আর এখানে 10 মিটার কিউব কংক্রিট কাজ, কিন্তু প্রশ্নের মধ্যে দিয়ে দিচ্ছে ধরো 20 মিটার কিউব গাঁথনির কাজের পরিমাণ বের করো। তখন কি হবে? শুধু এই 20 মিটার যখনই চেঞ্জ হয়ে যাবে তখন এই যে জনসংখ্যাগুলো পরিবর্তন হয়ে যাবে। 1 জনের জায়গায় 2 জন, 8 জনের জায়গায় 16 জন, 7 জনের জায়গায় 14 জন, 7 জনের জায়গায় 14 জন এবং এখানে 1 জনের জায়গায় 2 জন। বুঝছো? তার মানে এই যে মিটার কিউব, 10 মিটার কিউবের জন্য কিন্তু এই মিস্ত্রিটা লাগবে, এই 10 মিটার কিউবের জন্য এই মিস্ত্রিগুলো লাগবে। বোঝা গেছে? এটা কিন্তু আবার মনে করো না যে 1 মিটার কিউবের জন্য, 10 মিটার কিউবের জন্য। তো খেয়াল রাখবা যে কত মিটার কিউবের জন্য আমাকে দর বিশ্লেষণ করতে বলতেছে। যদি 20 মিটার কিউবের জন্য দর বিশ্লেষণ করতে বলে তাহলে সেইভাবেই তোমাকে কাজ করতে হবে। এইগুলোর সাথে 2 করে গুণ করে দিলে আমাদের 20-এর জন্য কাজ হয়ে যাবে। বোঝা গেছে? আচ্ছা, এগুলোই মূলত ছিল এখানে প্রচলিত বাজার দর আর শ্রম। তো এগুলো তোমরা একটু খাতার মধ্যে লিখে নিবা, ভিডিও পজ করে সবগুলো একটু খাতার মধ্যে নোট করে নিবা। এই যে ধাপ, এই 7টা ধাপ, এই 7টা ধাপ আগে মেইনলি মুখস্থ রাখবা। 7টা ধাপ আমাকে করতে হবে, যেই প্রশ্নে আসুক না কেন। প্রচলিত বাজার দরগুলো মনে রাখবা এবং শ্রমেরটাও মনে রাখবা। এখন আরেকটা কথা বলে রাখি, সেটা হচ্ছে তোমরা যদি কেউ মনে করো যে হচ্ছে বইয়ে যেভাবে আছে সেইভাবে করলে হবে না, হ্যাঁ অবশ্যই হবে। এটার ক্ষেত্রে এক একজনের অ্যান্সার আলাদা আলাদা আসবে, এটাই নর্মাল। কারণ তোমরা তো বাংলাদেশের মধ্যে দেখা যায় যে অর্ধেক টেকনিক্যালের বই পড়ে আর অর্ধেক পড়ে হকের বই। তো এখন হকে এক নিয়মে করা আছে, টেকনিক্যালে আরেক নিয়মে করা আছে। এখন দুইজনই তো সঠিকই করছে, তাদেরকে নাম্বার দেবে না? দুইজনকেই দিবে। তো আমি যেটা করলাম সেটা হচ্ছে হক এবং টেকনিক্যাল দুইটা থেকে একটা স্ট্যান্ডার্ড মাপ যেটা আমাদের বইয়ের শুরুতে নিয়মগুলো দেওয়া আছে সেই নিয়মের মধ্য থেকে তোমাদেরকে লিখে দিলাম। এখন তোমরা এই মানগুলো যে কোনো কাজের ক্ষেত্রে ব্যবহার করতে পারবা। এখন বইয়ের সলিউশন না দেখে নিজেরা করবা, অ্যান্সার যেটা আসবে আসুক, সমস্যা নেই। অ্যান্সারের সাথে এটা যে তুমি পরীক্ষায় লিখবা সেটার সাথে অ্যান্সারের কোনো সম্পর্ক নাই। তোমার মার্ক তুমি ঠিক মতো লিখছো কিনা সেটার উপর ডিপেন্ড করবে। বোঝা গেছে? আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা এই দুইটা এরপরে ভিডিওতে ইনশাআল্লাহ দেখব। তো দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।